প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য হাজির হলাম তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রথমেই দেখে নিই এই সপ্তাহে গণিতে আমাদের কোন ধরনের কাজ দেওয়া হয়েছে। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ের কাজ কি? স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। দ্বিতীয় অধ্যায় থেকে মুনাফা সংক্রান্ত সমস্যা, চক্রবৃদ্ধি মুনাফা। তৃতীয় অধ্যায় মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, তরল পদার্থের আয়তন পরিমাপ, ক্ষেত্রফল পরিমাপ, আয়তন, এসব। এখন দেখি এখানে কোন কোন আমাদের অ্যাসাইনমেন্ট বা কোন কাজগুলো বাসায় দেওয়া হলো। প্রথমেই 1 নম্বর যে শিরোনামটা, সেই শিরোনামের যে অঙ্কগুলো দিছে সেটা দেখি। এটা হলো সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নটা দেখি। এখানে কি বলছে? সঞ্চয় স্কিমের মূলধন পি অর্থাৎ প্রাইমারি 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল n = 3 বছর এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার 9%। এগুলো আমাদের এখানে দেওয়া আছে। এখন ক নম্বরে যে অ্যান্সারটা করতে হবে, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল পর মুনাফার পরিমাণ কত হবে। অর্থাৎ এই যে সঞ্চয় স্কিমের এই যে নির্দিষ্ট সময়টা পরে 3 বছর পর মুনাফার পরিমাণ কত হবে। এবং খ নম্বরে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর, 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল কত হবে। এরপর এখানে এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এবং পরে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এখানেও সব জিনিসগুলো একই আছে, যেমন সঞ্চয় স্কিমের মূলধন পি = 15,000, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল n = 3 বছর এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার r = 9%। এখন এখানে পুরো 5টা প্রশ্ন করা হয়েছে। প্রথমটি হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ উল্লেখ, এখানে কত এটা করতে হবে। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, এগুলো সব প্রতিটাই একদম সূত্র সহ উল্লেখ করতে হবে। এরপর ঘ নম্বর বলছি কি, নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। এবং ও নম্বরে বলা হয়েছে কি, নির্দিষ্ট সময়কাল অর্থাৎ এই যে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, এই জিনিসটা আমাদের করতে হবে। এবং সর্বশেষ আরেকটু বলা হয়েছে কি, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। এগুলো গেছে, এখান থেকে অ্যান্সার করতে হবে। এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে প্রায় 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলোর অ্যান্সারগুলো দেওয়া হবে। আর এখানে যে মূল্যায়ন বা নির্দেশকটা দিছে সেটা হলো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান করতে পারা। তাহলে আমরা অ্যান্সারগুলো দেখে নিই। প্রথম 1 নং যে শিরোনামটা, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তাহলে আমরা প্রথমে দেখি কি, সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের আসল, এটা কিন্তু ওইখানে সব উদ্দীপকই দেওয়া ছিল, আসল পি অর্থাৎ প্রাইমারি = কত আছে, 15,000 টাকা, সময় n = 3 বছর, মুনাফার হার 9%। 9% আমরা এখানে ভাঙাই কত করে নিলাম, পার্সেন্টেজটা ভাঙে দশমিকে নিলাম 0.09। এখন ক নাম্বার আমাদের কি জানতে চাইছিল, সরল মুনাফা কত। এগুলো হলে সরল মুনাফা কত হবে, যে 3 বছর পর বা নির্দিষ্ট সময় পর যে সরল মুনাফা কত হবে। তাহলে আমরা জানি সরল মুনাফা আই অর্থাৎ ইন্টারেস্ট = PRN। এরপর আমরা মানগুলো বসাই। পি অর্থাৎ প্রাইমারি পাইছিলাম 15,000, আর পাইছিলাম কত, এই যে মুনাফার হার 0.09 এবং n 3। এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 4,050 টাকা। সুতরাং মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট =
4050 টাকা। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এরপর আমরা খ যাই। খ নম্বর আমাদের প্রশ্ন কি ছিল? 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল কত হবে? তাহলে ক হতে পাই আমরা কি পাই? ক হতে 2 নং ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা কত পেয়েছিলাম আমরা? আই সমান কত? 4050 টাকা। সুতরাং মুনাফা আসলের সূত্র কি পেয়েছি আমরা? প্রাইমারি প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ এই যে আসল যোগ মুনাফা, এটা সমান সমানই কি? মুনাফা আসল। এ হয়েছে মুনাফা আসল। তাহলে আমরা প্রাইমারি অর্থাৎ আসলটা কত ছিল? 15,000। এর সাথে আমরা ক নম্বর হতে যে মুনাফাটা পাইছি এটা কত? 4050 টাকা। দুইটা যোগ করার পর কত হয়েছে? 19,050 টাকা। এটাই হলো ক নম্বরের অ্যান্সার, অর্থাৎ মুনাফা আসল। এরপর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এবার যাচ্ছি কত? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের আসল সমান সমান এখানেও দেওয়া ছিল কত? এটা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে। 2 এর কতে যাব আমরা এখন? তার আগে এখানে যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা একটু দেখে নিচ্ছি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের আসল পি সমান সমান 15,000 টাকা, সময় এন সমান সমান 3 বছর, মুনাফার হার এই যে আগের মতো 9%-এ আমরা দশমিকে নিয়ে নিলাম 0.09। তাহলে এখানে ক নম্বরে কি চাইছিল? 2 এর কতে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত এবং সূত্র সহ উল্লেখ করতে হবে। এখানে আমরা উত্তরটা দিচ্ছি কি? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, তারপর উপরে এখানে কত হবে? টু দি পাওয়ার এন হয়েছে সময়। তাহলে সমান সমান পি অর্থাৎ প্রাইমারি বা আসল পাইছিলাম আমরা কত? দেওয়া ছিল 15,000 টাকা। তারপর ব্র্যাকেট দিয়ে 1 যে এটা ছিল, তারপর আর এখানে হচ্ছে কি? মুনাফার হার কত? 0.09 এবং এন সময়কাল অর্থাৎ এই যে 1 বছর অন্তে, এই যে 1 বছরের জন্য এখানে 1 দেওয়া হয়েছে। এরপর এটাকে আমরা একবারে কইরা দিচ্ছি। আপনারা যদি একবারে না করেন তাহলে এই দুইটাকে যোগ করবেন। প্রথম ব্র্যাকেটেরটা এটা যদি যোগ করি তাহলে কত হবে আমাদের? এখানে সমান সমান দিয়ে একটা করে নেবেন। 15,000 গুণন 1.09, তারপর 15,000 গুণ 1.09, এটা গুণ করলে হবে কত? 16,350 টাকা। সুতরাং প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান হবে 16,350 টাকা। এরপর খ নম্বরে আমাদের চাইছিল কি? দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? দ্বিতীয় বছরান্তেও আমরা এরকম সেম করব। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি অর্থাৎ আসল সমান 15,000 পাইছি, এরপর 1 আর এর মান অর্থাৎ মুনাফার হার 0.09, আর এখানে এই যে এন সমান সমান 2 অর্থাৎ এন এর এখানে মান বসাবো 2 যেহেতু দ্বিতীয় বছরান্তে। এখানেও আপনারা আর একটা লাইন এখানে মাঝখান করতে পারেন। 15,000 গুণন কত হবে? 1.09, এর উপর আপনারা কি করবেন? বর্গ করবেন। বর্গ করার পর যেটা আসবে সেটার সাথে 15,000 গুণন করলে কত হবে? 17,821.5 টাকা, অথবা একবারেও করতে পারেন। সুতরাং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 17,821.5 টাকা। এরপর তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? ঘ নম্বরে চাচ্ছে। এখানেও আমরা এভাবে করব। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এই যে সূত্র আমরা লিখে দিলাম, এখানে এটা করলাম 15,000 ইন্টু অর্থাৎ সব মানগুলো বসানোর পর অ্যান্সার আসছে কত? 19,425.435 টাকা। সুতরাং তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এই যে অ্যান্সারটা আসছে 15,425.435 টাকা। এরপর আমাদের ঘ নম্বরের প্রশ্নে কি চাইছিল? নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এখানে আমরা দেখছি ঘ হতে পাই তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত আসবে? 19,425.435 টাকা। অর্থাৎ আর মূলধন আমরা পি সমান সমান দেওয়া ছিল কত? 15,000 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি, অর্থাৎ এই যে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ পি,
অর্থাৎ আসল। চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আসল, এটা বিয়োগ করার পর কত আসছে? ৪,৪25.43 টাকা। এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা নাম্বারে দেখি। নাম্বারে কি বলছে? নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আর কি বলছে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরি, লাইনটা দুইবার আসছে। তাহলে উত্তরটা আমরা দেখি। নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা ঘ নাম্বার হতে কী পেয়েছিলাম? চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছিলাম? ৪,৪25.435 টাকা। সুতরাং এরপর আমরা কি দেখি? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান কি দেখতেছি? চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা, যেটা বেশি থাকবে। সরল মুনাফা আমরা আগেই পেয়েছিলাম এটা। তাহলে এখানে বিয়োগ করে দেখি। চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা বিয়োগ করলাম কি? সরল মুনাফা। এই যে ৪,৪25.435 বিয়োগ ৪,০৫০ টাকা। এটা বিয়োগ করলে কত আসে? ৩৭৫.435 টাকা। এটাই হবে নম্বরের অ্যান্সার। তারপরে এই যে আমাদের যে জিনিসটা ছিল এখানে, মানে কোনটা সুবিধাজনক বলে একটা মন্তব্য চাইছিল, এই মন্তব্যটাই। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি, কারণ সরল মুনাফার ক্ষেত্রে একটি ধাপেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। পক্ষান্তরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 2টি ধাপ সম্পন্ন করতে হয়। এটা হলো একটা মন্তব্য। এরপর আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্নে। তো 1 নং সংক্ষিপ্ত প্রশ্নটা কী ছিল? 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতীয় রাশি কি? এটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখি সংখ্যার তালিকা। এই যে 6, 11, 16, 12, এবং এখান থেকে আমরা যদি দেখি 6 থেকে 11, এখানে পার্থক্য কত পাইছি? 5। আবার 11 থেকে 16, আমরা 16 থেকে যদি 11 বিয়োগ করি কত পাই? 5। আবার 21 থেকে 16 বিয়োগ করলে কত পাই? 5। অর্থাৎ প্রতিবার আমরা এখানে পার্থক্য দেখতে পাইছি 5। তাহলে এই প্যাটার্নটিতে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য কত পেলাম? 5। সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রথম সংখ্যা। আচ্ছা, এখানে দেখি আমরা 5 গুণ 1 যোগ 1 সমান সমান 6। এই আকার আমরা সাজাইলাম, অর্থাৎ 5 অক্ষে 5, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 6। দ্বিতীয় সংখ্যাটা 5 গুণন 2। এই যে পার্থক্য, এই জন্য আমরা এটা ধরলাম 5 গুণন 2, 5 দুগুণে 10, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় কত? 11। এরকম চতুর্থ সংখ্যা পর্যন্ত আমরা গেলাম, কত হয়েছে? 21। তাহলে কতম, এটাকে যদি ধরি কতম সংখ্যা, কতম সংখ্যা কত হবে? 5 গুণন ক যোগ 1 সমান সমান 5 ক যোগ 1। ক যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে, ক কি? যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে 5 ক যোগ 1 রাশিতে ক এর মান বসিয়ে প্রাপ্ত তালিকার সংখ্যাগুলো পাওয়া যায়। সুতরাং প্রাপ্ত নতুন তালিকার সংখ্যাগুলো প্রকাশের বীজগণিতীয় রাশি হলো 5 ক যোগ 1। এটাই অ্যান্সার। এরপর আমরা চলে যাই 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। এখানে আমাদের যে ইটা ছিল, এই যে একটা প্যাটার্ন ছিল, এই একটা প্যাটার্ন দেখেন। এবার প্রশ্ন চলছে কি? এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে এবং চিত্রটা আঁকো। চিত্রটা আমি একবারে এই যে প্রথমেই এঁকে দিচ্ছি। এখানে আমরা একটু দেখি প্রথম চিত্রে কয়টা এখানে বাহু আছে। দেখেন 1, 2, 3, 4, 5টা। এখানে কয়টা আছে? 5টা। দ্বিতীয়টা আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, এখানে আছে 7টা। পরেরটা আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, সরি আবার একটুখানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। অর্থাৎ প্রথমটা 5টা, 7টা, 9টা। প্রতিবার কিন্তু কত করে আমাদের পার্থক্য বাড়ছে? 2। তাহলে এখানে দেখেন প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5, আর প্রতিবার পার্থক্য আমরা কত করে পাইছি? 2। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5 যোগ 2 সমান সমান 7। দ্বিতীয় চিত্রে 7টা ছিল। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7 যোগ 2 সমান সমান 9টি। সুতরাং প্যাটার্নটি হবে 5, 7, 9। এই আকারে কি হয়েছে? প্যাটার্ন হয়েছে। এবার কাঠির পার্থক্য কত পাইলাম? প্রতিবার 2 2 করে। এখন আমার এখানে প্রশ্নে কি চাইছিল? এর পরবর্তী কাঠির সংখ্যা কত হবে এবং চিত্রটাও আঁকতে হবে।
তাহলে আমরা প্রতিবার যেহেতু পার্থক্য 2 সেহেতু এবার পেলাম কত, লাস্টে আমাদের সংখ্যা ছিল 9, এর পরবর্তী সংখ্যাটা হবে কি, চিত্রটিতে কাঠির সংখ্যা তালিকায় পরবর্তী সংখ্যা হবে কত, 9 যোগ 2 বা 11 এর সমান, অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 11। এবং আমরা এখানে চিত্রটা এভাবে এঁকে দিয়েছি, দেখেন এখানে 11টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনারা এভাবে এঁকে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা ছিল আমাদের 2 নং প্রশ্নের উত্তর। এরপর চলে যাই আমরা 3 নং প্রশ্নের উত্তর। এখানে ছিল 1 মিটার কাকে বলে। উত্তরটা একদম খুবই সহজ এবং এক লাইনে, দৈর্ঘ্য পরিমাপের একককে মিটার বলা হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য একক হলে তার পরিমাপকে 1 মিটার বলে। এরপর আমাদের পরের প্রশ্নটা কি ছিল, আমি একটু প্রশ্নটা এখান থেকে দেখে দিই, যে অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। তাহলে এটা কি ছিল, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম, প্রথমটা হলো কিলোগ্রাম, দ্বিতীয়টা হলো কিলোলিটার। পরের প্রশ্নটা আমাদের জানতে চাইছে 10 একর সমান সমান কত। আমরা জানি 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার প্রায়। সুতরাং 1 একর সমান এত হলে 10 একর সমান বেশি হবে, সেহেতু এর সাথে গুণ করে দেব। 10 একর সমান 4046.86 গুণ 10 সমান সমান কত হয়, এই যে অ্যান্সারটা 40,468.6 বর্গ মিটার প্রায়, এটাই অ্যান্সার। পরের প্রশ্নটা ছিল আমাদের 160 সেন্টিমিটার সমান সমান কত। আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 0.3937 ইঞ্চি। সুতরাং 160 সেন্টিমিটার সমান সমান কত হবে, এটা আমরা গুণ করলাম 0.3937 গুণ 160 সমান সমান 63 ইঞ্চি। পরের 7 নম্বর প্রশ্নটার অ্যান্সার এখানে দেওয়া, আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা, একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম, এটা আমাদের জানতে চাই। তাহলে চলে যাই, এখানে আমরা দেওয়া আছে ঘরের আয়তন কত, 76,800 ঘন সেন্টিমিটার। বায়ু পানির তুলনায় কত গুণ ভারী, 0.00129 গুণ ভারী। সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত, 0.00129 গ্রাম। গড়টিতে বায়ুর পরিমাণ তাহলে কত ছিল, এখানে যেটা ছিল 7,68,000 গুণন 0.00129, আর এটা গুণ করার পর কত আসছে, 9,90,720 গ্রাম। এটাকে আমরা কিলোগ্রামে আনলাম, কিলোগ্রাম অর্থাৎ 1000 জি আমরা যদি ভাগ করি তাহলে কত আসবে, 990.72 কিলোগ্রাম অর্থাৎ কেজি। সুতরাং ঘরটিতে 990.72 কিলোগ্রাম বায়ু আছে। তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।